সুলতানের কয়েকজন ভার ছিল। তারা হাত জোড় করে বলল, হুজুর, আমাদের এই রাজ্যে আপনাকে নতুন কিছু করতে হবে। অন্য সুলতানরা যা করতে পারেননি তেমন কিছু করতে হবে। সুলতান ওই কথা শুনে বলে উঠলেন, ওহে আমার ভার, আমি এই রাজ্যে নতুন কি করতে পারি তাই আগে বলো। ভারেরা বলে উঠল, হে শাহানশাহ বাদশাহ, গাছে গাছে যাতে মাছ জন্মায়, আকাশে যাতে কাশফুল ফোটে, বড় বড় লোহার মুগুর যাতে বাদুর হয়, জল যাতে তেল আর বেল হয়, আপনি তাই করবেন হুজুর। সুলতান বলে উঠলেন, চমৎকার চমৎকার। সুলতানের সভার সবাই বলে উঠল, সুলতানের জয়, এমন সুলতান কি আর হয়। ওর পরে সুলতান তার সিংহাসন থেকে সিংহের মতো উঠে দাঁড়ালেন, চলে গেলেন অন্দরমহলে। আলাউদ্দিনের মা আর তার কথা বলার সুযোগ পেল না, বাড়ি ফিরে গেল। তার ছেলে বলল, মা, কাল আবার তুমি সুলতানের সভায় যাবে। তোমার সব কথা সুলতানকে বলা চাই। তার মেয়ে তোমার ছেলের বউ হওয়া চাই, তাকে তোমার ঘরে আনা চাই। সেই দিনটি গেল, পরের দিনটি এলো। আলাউদ্দিনের মা চলে গেল সুলতানের দরবারে। এই দিন দরবার যখন শেষ হলো তখন সুলতানজি আলাউদ্দিনের মাকে দেখতে পেলেন। তিনি বলে উঠলেন, ওগো মা, তুমি কে, কি চাও? আলাউদ্দিনের মা সুলতানকে সেলাম করলেন, মণিমুক্তা ভরা তার থালাখানি সুলতানের সামনে রাখল। সেই সব মণিমুক্তার ছটা দেখে সুলতান ভাবলেন, এসব কি কোনো জাদুর জোরে হয়েছে? আলাউদ্দিনের মা বলল, হুজুর, বাদশাহ শাহানশাহ, আমার আছে একটি ছেলে, তার নাম আলাউদ্দিন। সে একটা বায়না ধরেছে, সে আপনার মেয়েকে বিয়ে করতে চায়। ওই কথা শুনে সুলতানের দরবারের অনেকেই হো হো করে হেসে উঠল। কেউ বা তলোয়ার নিয়ে তেড়ে উঠল, কেউ বা কটমট করে তাকালো সেই মেয়ে লোকটির দিকে। কিন্তু সুলতান তার মনে মনে বললেন যে আমাকে এই রকম সব মণিমাণিক্য উপহার দিতে পারে, তার ছেলে তো আমার মেয়েকে বিয়ে করতেই পারে। এত সব মণিমাণিক্য যার আছে, কোনো বাদশাহ লাগে তার কাছে? এই মেয়ে লোকটির ছেলে তো এক বড় বাহাদুর। সুলতান তার বুড়ো মন্ত্রী মশাইয়ের দিকে চেয়ে বললেন, মন্ত্রীমশাই, এই মেয়ে লোকটি তো এখন আমাকে এই এত সব মণিমাণিক্য উপহার দিল। এর ছেলের কাছে আমার মেয়ে বদর অল বুদুরকে বিয়ে দেওয়া কি ঠিক হবে না, ভালো হবে না? বুড়ো মন্ত্রী সুলতানের কানে কানে বলল, হুজুর, ঠিক হবে না, একদমই বেঠিক হবে। এই মেয়ে লোকটি যে কে, এর ছেলেই বা কে, তা কে জানে? ওদের মান সম্মান কি আপনার মান সম্মানের সমান? আপনি কি তাকে আপনার জামাই করবেন? তাহলে আপনার জাতমান সবই চলে যাবে। যে আপনি আমাকে 3 মাস সময় দিন, এই 3 মাসের মধ্যে আমার ছেলে নিশ্চয় এর চেয়ে আরো চমৎকার উপহার আপনাকে দিতে পারবে। সুলতান ভাবলেন, আমার মন্ত্রী তো ঠিকই বলছেন। তিনি আলাউদ্দিনের মাকে বললেন, ওগো, তুমি এখন বাড়ি ফিরে যাও। আগামী 3টি মাসের মধ্যে আমার মেয়ের বিয়ে হতে পারবে না। 3 মাস পরে আবার তুমি এখানে এসো, তখন সেই বিয়ে হবে। ওই কথা শুনে আলাউদ্দিনের মা যেন আনন্দে নেচে উঠল। সে সেখান থেকে তার ছেলের কাছে ছুটল। সে বাড়ি গিয়ে আলাউদ্দিনকে সব কথা বলল। আলাউদ্দিন তখন সুলতানের জামাই হওয়ার আশায় মনে মনে মেতে উঠল। সে ভাবল, হতে পারে না, যা
হওয়াতেই হবে তা। তবেই তো আমি হব মানুষের মতো মানুষ। বাদশার মেয়ে হবে দর্জির ছেলের বউ। তা হবেই হবে, হবে এই কমাস পরে। দেরি তো আর বেশি না। এই সব ভেবে ভেবে আলাউদ্দিনের মায়ের মন তখন দিন-রাত আনন্দে যেন লাফালাফি করছে। দেখতে দেখতে ১ মাস গেল, ২ মাসও গেল। একদিন আলাউদ্দিনের মা কয়েক রকম জিনিস কিনবার জন্য বাজারে চলে গেল। মাছ, মাংস, দই, নুন, তেল, খই, আমড়া, আরো কত কি তার কেনবার ইচ্ছা হলো। সে গিয়ে দেখলো শহরের ও বাজারের সবাই তাদের দোকানপাট ঘরদোর খুব ভালো করে সাজাচ্ছে। রংচঙে ফুল, পাতা, নিশান যেখানে সেখানে দেখা যাচ্ছে। নানান লোকে নানান রকম পোশাক পরেছে। গাড়ি ঘোড়ায় গাধায় চড়ে কত লোক এদিকে যায়, ওদিকে যায়। সবার মুখেই আনন্দের হাসি। অনেকে বাজাচ্ছে বাঁশি, অনেকে করছে নাচানাচি। কেউ কেউ গান গায়, কেউ কেউ বাজনা বাজায়, কেউ কেউ সং দেখায়। দোকানে দোকানে কতই সব মেঠায়। সেখানে যেন তাদের আর হচ্ছে না ঠাঁই। সারা শহর সাজছে, লোকজন সাজছে, বাজনা বাজছে। ওইসব দেখে আলাউদ্দিনের মা কয়েকজন লোককে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, এত সাজাসাজি নাচানাচি কেন? লোকেরা অবাক হয়ে গেল ওই কথা শুনে। তারা বলে উঠল, তুমি কি জানো না কি ব্যাপার? তুমি কি এই দেশে থাকো না, ভিন দেশে থাকো? তুমি কি জানো না আমাদের সুলতানের মেয়ের সাথে আমাদের বড় মন্ত্রীর ছেলের আজ বিয়ে হবে? সেই জন্যেই এত সাজাসাজি, এত নাচানাচি। লোকজনের ওই কথা শুনে আলাউদ্দিনের মায়ের মাথাটা ঘুরে গেল। বাজার থেকে নানা জিনিস কেনা তখন আর হলো না। সে ছুটে গেল তার বাড়িতে। তার ভাবভঙ্গি দেখে তার ছেলে বলে উঠল, মা, মা, কি ব্যাপার, কি ব্যাপার, তুমি এত অস্থির হয়ে পড়েছ কেন? অস্থির হব না, বলে উঠল আলাউদ্দিনের মা। ওরে আলাউদ্দিন, তুই কি জানিস না আজ বড় মন্ত্রীর ছেলের সাথে সুলতানের মেয়ের বিয়ে হচ্ছে? আমাদের কপাল মন্দ রে। সুলতান বলেছিলেন তোর সাথে তার মেয়ের বিয়ে দেবেন, কিন্তু তিনি তার কথা রাখলেন না। ওই কথা শুনে আলাউদ্দিনের মাথাটা যেন ঘুরে গেল। সে একটা দৈত্যের মতো ভঙ্গি করে বলে উঠল, ওই বিয়ে আমি বানচাল করে দেব। আলাউদ্দিন তখনই তার শোবার ঘরে ঢুকলো, ঠাস করে কপাট বন্ধ করলো। সে তখনই তার সেই আশ্চর্য প্রদীপটা একবার ঘষল। আর কি, তখনই সেখানে ভীষণ একটা শব্দ হলো, আর সেই সঙ্গে সঙ্গেই সেখানে হাজির হলো সে আশ্চর্য প্রদীপের গোলাম, সেই দৈত্য। দৈত্য ভীষণ শব্দ করে বলে উঠল, কি চাও তুমি হুজুর, কি চাও? এখনই আমাকে হুকুম দাও, তুমি যা করতে বলবে আমি তাই করব। কাকে ধরবো, কাকে মারবো বলো? আলাউদ্দিন দুনিয়ার বাদশার মতো ভঙ্গি করে বলে ফেলল, আমাদের সুলতান বলেছিলেন তিনি আমাকে তার জামাই করবেন, কিন্তু এখন তিনি তার কথা রাখছেন না। তিনি বড় মন্ত্রীর ছেলের সঙ্গে আজ তার মেয়ের বিয়ে দিচ্ছেন। সুতরাং হে দৈত্য, বড় মন্ত্রীর ছেলে আর সুলতানের মেয়ে আজ রাত্রে যখন এক ঘরে থাকবে, তখন তুমি তাদের আমার এখানে নিয়ে আসবে। দৈত্য বলে উঠল, তোমার কথা শুনলুম, জানলুম, মানলুম, এখন আমি চললুম। তুমি যা করতে বললে তাই করব। দৈত্য ভীষণ একটা আস্ফালন করল, ভীষণভাবে চোখ লাল করে একটা হুঙ্কার করল। সে সেই পাকা ঘরের ছাদ ভেদ করে চলে গেল। আলাউদ্দিন নিজে নিজে বলে উঠল, সুলতান আমাকে তার জামাই করবেন, এই কথাই তিনি বলেছিলেন। তার সেই কথা যদি তিনি না রাখেন,
তাহলে এখন তিনি দেখবেন মিছে কথা বলে কি ফলে। সেই দিন বড় মন্ত্রীর ছেলের সাথে সুলতানের মেয়ের বিয়ের দিন। গান বাজনা, খাওয়া দাওয়া, নাচ আর মজার মজার কথা কতই হলো। তারপর সুলতানের মেয়ের আর বড় মন্ত্রীর ছেলেকে একটা ঘরের ভেতরে নিয়ে গেল সুলতানের মেয়ের সখীরা। সেই যে ঘর, সে যে কত রকম জিনিস দিয়ে সাজানো, তা কি আর বলে শেষ করা যায়। দাসদাসী, 100 রকম মণিমাণিক্য, নানা রঙের ফুল আর কত রকম রঙের আরো কত কি দিয়ে সেই ঘরখানি সাজালো। সুলতানের মেয়েটি আর মন্ত্রীর ছেলেটি সোনার খাটে বসে আছে, 2-4টা কি সব কথা বলছে। হঠাৎ তাদের সেই সোনার খাট নড়ে উঠল। তাদের সোনার বিছানা খাট থেকে ওপরে উঠল। সেই সাথে তারা দুজনেও উঠল। এক নিমেষ পরেই তারা দেখল তারা আর সুলতানের বাড়ির সেই সোনার ঘরে নেই। তারা এক নতুন জায়গায় চলে এসেছে। সেই নতুন জায়গায় সে যে আলাউদ্দিনের বাড়ি, তা তারা বুঝতেই পারল না। ব্যাপারটা যে কি করে কি হলো, তাও তারা কিছুই বুঝল না। ঠিক তখনই আশ্চর্য প্রতিভে সেই দৈত্য একটা হুঙ্কার করে সেখানে এসে গেল। সে বড় মন্ত্রীর ছেলের ঘাড়টা ধরল, তাকে একটা অন্ধকার ঘরের ভেতর নিয়ে গেল, সেখানে দুম করে ফেলে দিল। দৈত্য তখনই কোথায় চলে গেল। বড় মন্ত্রীর ছেলে তখন গোংরায় কাতরায়। সে ভাবল, এইবার বুঝি আমার দফা শেষ হয়ে যায়। আশ্চর্য প্রদীপের সেই দৈত্য সুলতানের মেয়েকে যে ঘরে এনে রেখেছিল, আলাউদ্দিন সেই ঘরে এসে পড়ল। সুলতানের মেয়ে বদর অল বুদর আলাউদ্দিনকে দেখে চমকে উঠল, কেঁপে উঠল। তাই দেখে আলাউদ্দিনের মুখে একটা হাসি ফুটল। সে বলল, হে সুলতান কন্যা, এখানে তোমার কোনো ভয় নেই। সুলতান বলেছিলেন তিনি আমাকে তার জামাই করবেন, আমার সাথে তোমার বিয়ে দেবেন, কিন্তু তিনি তার কথা রাখেননি। তিনি বড় মন্ত্রীর সেই বোকা ছেলেটার সাথে তোমার বিয়ে দিচ্ছেন, কিন্তু আমি ওই বিয়ে হতে দিতে চাই না। তোমার বাবা যে মিথ্যেবাদী হবেন তাও আমি চাই না। সেই জন্যই আমি তোমাকে আমার এখানে আনিয়েছি। আমার ক্ষমতা যে কতখানি তা এই একটুখানি দেখিয়ে দিল। কিন্তু তুমি এখানে ভয় পেও না, ঘাবড়ে যেও না। এখন ঠান্ডা মনে মন্ডা খাও আর রাতটা কোনো রকমে কাটিয়ে দাও। ওইসব বলতে বলতে আশ্চর্য প্রদীপের কর্তা আলাউদ্দিন সুলতানের মেয়েকে কয়েক গন্ডা মন্ডা মিঠাই খেতে দিল আর তার কাছ থেকে দূরে একটা আসনে বসে পড়ল। সেই রাতটা যখন শেষ হয়ে যায় তখন আশ্চর্য প্রদীপের সেই দৈত্যটা আবার এলো সেইখানে। সেই সুলতানের মেয়েকে আর বড় মন্ত্রীর ছেলেকে এক নিমিষে নিয়ে গেল সুলতানের বাড়িতে। ওই ছেলেকে ও মেয়েকে যে ঘর থেকে নিয়ে গিয়েছিল, ঠিক সেই ঘরেই তাদের রেখে দিল। রেখে দিয়েই সে সেই ঘরের ছাদটায় একটা ঘা দিল। ছাদ ফেটে ফাঁক হয়ে গেল। দৈত্য সেই ফাঁক দিয়ে বেরিয়ে গেল। ফাটা ছাদ আবার আপনা থেকেই জোড়া লেগে গেল। তখন ভোর হয়েছে, পূব আকাশে তার আলোর দৌড় খুলছে। বড় মন্ত্রীর ছেলে তখনও কাঁদছিল। সে এক দৌড়ে সেই ঘর থেকে বেরিয়ে গেল। সুলতানের মেয়েটি সেখানে পড়ে রইল একা। ঠিক সেই সময় সুলতান আর তার বেগম সেখানে এসে পড়লেন। তারা দেখলেন তাদের মেয়ে বদর অল বুদুরের মুখের হাসি হারিয়ে গেছে, সে কাঁদছে।
তাই দেখে বদর অল বুদুরের মা ও বাবা খুবই অবাক হয়ে পড়লেন। তারা দুজনেই বলে উঠলেন, কাঁদছিস কেন মা, কাঁদছিস কেন? বদর অল বুদুরের কান্না তবু থামে না। সে কোনো রকমে বলে উঠল, কাল রাতে একটা দৈত্য এলো, আমাদের যে কোথায় নিয়ে গেল, ও সে কি বিপদ, সে কি আপদ। বেগম তখন নিজের হাত দিয়ে মেয়ের চোখে মুখে গোলাপ জল ছিটাতে লাগলেন। সুলতান তার মেয়েকে হাওয়া করতে লাগলেন। তারপর তারা শুনলেন সেই রাতের সেই সব কাণ্ড কারখানার কথা। বেগম তখনই বদর অল বুদুরের সখীদের সেখানে ডাকলেন। 1 কুড়ি 1.5 গন্ডা সখী তখনই সেখানে এসে পড়ল। তারা বদর অল বুদুরকে সুস্থ করবার জন্য কত কি না করতে লাগলো। তারা হাসলো, নাচলো, আর কত রকম মজার মজার কথা কইতে লাগলো। সুলতান আর বেগম ওইসবের আগেই সেখান থেকে বেরিয়ে গিয়েছেন। তারা তখন তাদের অন্দরমহলে গিয়ে বসেছেন। ঠিক সেই সময়ে সেখানে এসে ঢুকলো বড় মন্ত্রীর সে বোকা ছেলে। সে ভেউ ভেউ করে কাঁদতে কাঁদতে বলে উঠল, হে সুলতান, হে শাহানশাহ, হে বাদশাহ, আমি আপনার মেয়েকে বিয়ে করব না। সুলতান বলে উঠলেন, আর বলতে হবে না, আমি সবই জেনেছি। তুমি এখান থেকে জাহান্নামে যাও, কল্যায় যাও। 1 পয়সার মুরত নেই তোমার, কিন্তু মেয়ে বিয়ে করতে চাও বাদশাহ। দূর হও, আধারে গিয়ে লুকিয়ে রও। আমার মেয়ের সাথে তোমার বিয়ে হয়নি, হবে না, হতে পারে না, না না না। বড় মন্ত্রীর বড় বোকা পুত্রটি সেখান থেকে বেরিয়ে গেল। ওই সময়টুকুর ভিতরেই ওই সঙ্গের মতো সংবাদটা আলাউদ্দিনের 2 কান দিয়ে তার ভিতরে ঢুকে গেল। আলাউদ্দিনকে যেন আগের চেয়েও 4 গুণ চাঙ্গা করে তুলল। সে নিজেই বলে উঠল, জাদুই বাতি আমার সাথী, ঢাক বাজাবো, তাক লাগাবো, আমি তো যেন মস্ত হাতি, বাদশাকে মোর শ্বশুর বানাবো। আলাউদ্দিনের মাকে সুলতান বলেছিলেন, তুমি 3 মাস পরে আবার আমার কাছে এসো। সেই 3 মাস শেষ হলো। আলাউদ্দিন তখন তার মাকে বলল, মা, এইবার তুমি আবার সুলতানের কাছে যাবে না? মা বললেন, যাব, নিশ্চয়ই যাব। তখন সে তখন ভালো পোশাক পরল, সুলতানের বাড়ি যাওয়ার পথে পা চালিয়ে দিল। তাই আলাউদ্দিন ফুর্তির চোটে নেচে উঠল। সুলতান তার দরবারে বসে আছে। ঠিক এই সময় আলাউদ্দিনের মা সেই দরবারে প্রবেশ করল। তখন সুলতানের চোখ পড়ল তার দিকে। সুলতান তার সেনাপতিকে বললেন, ওই যে মেয়ে লোকটি, ওকে আমার সামনে নিয়ে এসো। সেনাপতি তখনই সুলতানের হুকুম মতো কাজ করল। আলাউদ্দিনের মা সুলতানের সামনে এলো, তাকে সেলাম করল, বলল, হুজুর, আপনার মেয়ে বদর অল বুদুর আমার ছেলে আলাউদ্দিনের বউ হবে, এই কথা আপনি বলেছিলেন। এখন আপনি আপনার কথা রক্ষা করুন, আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিন। সুলতান যে ওই কথা বলেছিলেন তা তিনি স্বীকার করলেন। তিনি তার বড় মন্ত্রীর দিকে চাইলেন। বড় মন্ত্রী বড়ই ফাঁকিবাজ, ধড়িবাজ। সে সুলতানের কানে কানে বলল, হুজুর, ওই আলাউদ্দিন কি আপনার জামাই হবার উপযুক্ত, না আপনার চাকর বাকরদের জমাদার হবার উপযুক্ত? তা আগেই পরীক্ষা করে দেখা দরকার। আপনি আলাউদ্দিনের মাকে বলুন, আলাউদ্দিন কালই 40টা সোনার থালা আপনার এখানে পাঠাবে। সেই সব থালাতেই থাকবে রাশি রাশি মণিমাণিক্য, হীরা জহরত। 40 জন কালো রঙের গোলাম সেই সব থালা বয়ে নিয়ে আসবে। তাদের পেছনে আসবে 40 জন খুব সুন্দর চেহারার গোলাম।
ওই সব গোলামদের পোশাক হবে খুব জমকালো। ওই সব যদি আলাউদ্দিন করতে পারে তাহলে সে আপনার জামাই হতে পারে। ধরিবাজ বুড়ো বড় মন্ত্রী সুলতানকে যা বলল, সুলতান আলাউদ্দিনের মাকে তাই বললেন। আলাউদ্দিনের মা ওই কথা শুনে ভাবলো, আমার আলাউদ্দিন ওসব পারবে না, বিয়েও তার হবে না। আমি মিছিমিছি এখানে এলাম। হায় হায়, বিয়েটা কি করে হওয়ানো যায়? আলাউদ্দিনের মা তার বাড়িতে চলে গেল, ছেলের কাছে সব কথা বলল। তখন আলাউদ্দিন বলে উঠল, এসেছে আমার সুদিন, শিগগিরই বেজে উঠবে বিয়ের বাজনা। আলাউদ্দিন তখনই তার শোবার ঘরে ঢুকল। তার জাদুবাতিটায় একটা ঘষা মারল। সেই ঘষা সঙ্গে সঙ্গেই একটা ঘোর শব্দ হলো। তখনই জাদুবাতির সেই দৈত্য তার সামনে এসে হাজির হলো। সে বলল, কি করতে হবে হুজুর? আলাউদ্দিন বড় এক বাদশার মতো বলল, 40টা বড় বড় সোনার থালা চাই, মণিমাণিক্যে সেই সব ভরা থাকা চাই। 40 জন গোলাম সেই সব মাথায় করে বইবে। সেই সব গোলামের গায়ের রং হবে গোল কাঁচা আমের রঙের মতো। 40 জন কালো গোলামের পিছনে পিছনে চলবে আরো 40 জন গোলাম। তাদের গায়ের রং হবে টুকটুকে পাকা আমের রঙের মতো। এমনই হবে তাদের পোশাক, যেটা দেখবে তার লাগবে তাক 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 বলে উঠল সেই দৈত্যটা। সে ঠিক একটা দস্যুর মতো জঙ্গি ভঙ্গি করল, আর তখনই সে ঘরের ছাদ ভেদ করে চলে গেল। জাদুবাতির দৈত্যটা আলাউদ্দিনের কাছে ফিরে এলো। তার সঙ্গে নিয়ে এলো সোনার থালা, কালো গোলাম, ফর্সা গোলাম আর মণিমাণিক্য, হীরা জহরত। সে সেলাম ঠুকল, পরক্ষণে সেখান থেকে ছুটল, আকাশে উঠল। তার সাথে তখন কয়েকটা ভূত পেত্নী জুটল। আলাউদ্দিনের মা এবার সেই সব গোলাম আর সোনার থালা নিয়ে সুলতানের কাছে যাওয়ার জন্য তৈরি হলো। আলাউদ্দিনের মা সুলতানের বাড়ি চলল। তার সাথে চলল সেই 40 আর 40, মোট 80টি গোলাম। কালো গোলামদের মাথায় বড় বড় সোনার থালা, সেই সব থালা মণিমাণিক্য ভরা, ঝলমল করছে। আলাউদ্দিনের মা সুলতানের বাড়িতে পৌঁছে গেল। তার সঙ্গের সবকিছু দেখে শুনে চারদিকে একটা শোরগোল শুরু হয়ে গেল। সুলতান আর তার বেগম ছুটে বেরিয়ে এলেন বাড়ির ভিতর থেকে। তাদের একেবারে তাক লেগে গেল সেই সব দেখে। 40টি গোলামের মাথায় 40টি সোনার থালা, মণিমাণিক্য ঝলমল করছে। 40টি গোলামের পেছনে আরো 40টি গোলাম চলল। সে এক আজব কাণ্ড। কি তাদের গায়ের রং, কি তাদের পোশাকের বাহার! সুলতান বলে উঠলেন, চমৎকার। বেগম বলে উঠলেন, এমনটি তো দেখিনি আর শুনিনি আর। কিন্তু দেখা গেল বড় মন্ত্রীর মনটা হিংসায় যেন ছটপট করছে। আলাউদ্দিনের মা সুলতানকে সেলাম করল। সুলতান বলে উঠলেন, তোমার ছেলে আমার জামাই হবে, তাহলেই আমার জীবন ধন্য হবে। আলাউদ্দিন আমার মেয়ে বদর অল বুদুরকে বিয়ে করতে আসুক, আমার রাজ্যটা আনন্দে ভরে উঠুক। আলাউদ্দিনের মা তখনই তার বাড়িতে ফিরে গেল। আলাউদ্দিন সেই খুশির খবরটা পেল। সে তখনই ঢুকলো তার নিজের বিশ্রামের ঘরটিতে। সে তার জাদুই বাতিতে একটা ঘষা দিল। সেই ঘষার সঙ্গে সঙ্গে জোর একটা শব্দ হলো। ঠিক তখনই জাদুই বাতির দৈত্য সেখানে এসে হাজির। আলাউদ্দিন দৈত্যকে হুকুম করল, আমার জন্য চাই রাজার পোশাক, চাই পৃথিবীর সবচেয়ে সেরা ঘোড়া, চাই কয়েক কুড়ি গোলাম, আর আমার মায়ের সাথে থাকবার জন্য চাই পরীর মতো সুন্দরী
কয়েকজন নারী, আর চাই মণিমুক্তায় ভরা 10টা বড় বড় বস্তা। আর আমার জন্য সোনার জুতো, সোনার ছাতা, তাও চাই। আলাউদ্দিন যা যা চেয়েছে দৈত্য সবকিছু সঙ্গে নিয়ে এসেছে। সে খুশি হলো। দৈত্য চলে গেল। আলাউদ্দিনের মা তখন ভালো পোশাক পরল আর সুন্দরী কয়েকটিকে সঙ্গে নিয়ে সুলতানের বাড়ির দিকে চলল। তারপর আলাউদ্দিন সেই সুলতানের বাড়ি যাওয়ার জন্য যাত্রা করল। তার পায়ে তখন সোনার জুতো, মাথায় সোনার ছাতা, চমৎকার ঘোড়ার পিঠে চড়ে সে চলেছে। তার গোলামেরা তার সাথে রয়েছে। তারা চলতে চলতে রাস্তার 2 ধারে মণিমুক্তা ছড়িয়ে দিচ্ছে। কত লোক কাড়াকাড়ি হুড়োহুড়ি করে সেই সব তুলে নিচ্ছে। মাঝে মাঝে লোকে আলাউদ্দিনের জয়ধ্বনি করছে। কিছু সময় পরে আলাউদ্দিন এক বাদশার মতো গিয়ে উপস্থিত হলো সুলতানের বাড়ির বড় দরজার সামনে। তখন বড় মন্ত্রী, বড় সেনাপতি এবং সুলতানের আরো কত শত কর্মচারী আলাউদ্দিনকে অভ্যর্থনা করল। আলাউদ্দিনের জয়ধ্বনি উঠতে লাগলো লোকের মুখে মুখে। তারপর আলাউদ্দিন সুলতানের সিংহাসনের সামনে গিয়ে সুলতানকে সেলাম করল। সুলতান সিংহাসন থেকে উঠে আলাউদ্দিনকে আলিঙ্গন করলেন। কত লোকে তখন ফুল ছড়াতে লাগলো তাদের 2 জনের মাথায়। সুলতানের জয়, আলাউদ্দিনের জয়, এই 2টি ধ্বনি তখন বারবার সেখানে বাজতে লাগলো। তারপর শুরু হলো ভোজ। যে যত খায় সে আরো তত চায়। সুলতানের মেয়ে বদর অলবুদুর আর আলাউদ্দিনের বিয়ের চুক্তিপত্র তৈরির কাজও শেষ হয়ে গেল। আলাউদ্দিন সেই দিনই বিয়ে করতে চায় কিনা তার কাছে সুলতান তখন তাই জানতে চাইলেন। আলাউদ্দিন উত্তর করল, হুজুর, বিয়ে করবার আগে আমার একখানি বেশ জমকালো বাড়ি চাই। আপনি দয়া করে আপনার এই রাজবাড়ির কাছে আমাকে একটু জমি দেবেন, তাহলে সেখানে আমি আমার সেই বাড়ি তুলব। সুলতান খুশি হয়ে বললেন, বাছা আলাউদ্দিন, তুমি হবে আমার জামাই, তুমি নিয়ে নাও তোমার কতখানি জমি চাই। আলাউদ্দিন খুবই খুশি হলো। সে তার বাড়িতে চলে গেল। তখনই সে তার জাদুই বাতি নিয়ে ঘষা দিল। তৎক্ষণাৎ দৈত্য এসে তার সামনে দাঁড়ালো, লম্বা একটা সেলাম করলো। আলাউদ্দিন দৈত্যকে হুকুম করলো, আমাদের ওই সুলতান বাহাদুরের যে বাড়ি তার চেয়েও একখানি ভালো বাড়ি আমার চাই। বাড়িখানি সোনার ইট দিয়ে তৈরি হবে। হাজার হাজার মণিমুক্তা তার দেয়ালে দেয়ালে বসানো থাকবে। বাড়িখানি ঝলমল করবে। দৈত্য বেরিয়ে গেল। পরের দিন ভোরের বেলায় আলাউদ্দিন বাইরে বেরিয়ে দেখল তার বাড়ি সত্যিই উঠেছে, যেন নানা রঙের খুব বড় একটা ফুল ফুটেছে। এরই মধ্যে সুলতানের কানে সেই খবর পৌঁছে গিয়েছে। তিনি তখন তার হোমরা চোমরা লোকজনকে নিয়ে আলাউদ্দিনের সেই বাড়িটি দেখতে এলেন। বাড়ি দেখে তার তাক লাগলো। সবাই তখন সুলতানকে বলল, হুজুর, এইবার আপনার মেয়েটির বিয়ে হয়ে যাক। তখনই বাজলো ঢাক, বাঁশি, বাজলো তুড়ি, বাজলো ভেরি। তারপর দর্জির ছেলের সাথে সুলতানের মেয়ের বিয়ে হয়ে গেল। হাজার হাজার লোকে ভোজ খেলো। হাজার হাজার লোকে কত মণিমাণিক্য সাজ পোশাক পেল। গরিব লোকেরাও লুচি পুরি খেলো। তারপর রং বেরঙের কার্পেট সুলতানের বাড়ি থেকে তার জামাইয়ের বাড়ি পর্যন্ত বিছিয়ে দেওয়া হলো। আলাউদ্দিনের বউ বদর অলবুদুর কার্পেটের ওপর পা ফেলে ফেলে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে এলো। আলাউদ্দিন এখন সবার কাছেই পাচ্ছে খুব মান সম্মান। কিন্তু আফ্রিকার জাদুকর, সেই যে শয়তান, সে এখন কি করছে সে তার জাদুর জোরে জানতে পেরেছে। আলাউদ্দিন সেই অন্ধকার গর্তের ভিতরে মরে যায়নি। সে এখন ধনী হয়েছে, মানি হয়েছে, সুলতানের জামাই হয়েছে।
সেই ধরিবাজ জাদুকর তখনই বিড়বিড় করে কি সব মন্ত্র পড়ল আর কয়েকটা তুড়ি দিল। তখনই শো শো শব্দে খুব বড় একটা শকুন জাদুকরের সামনে হাজির হলো। জাদুকর সেই শকুনের পিঠে চাপল। শকুন চলল উড়ে অনেক দূরে, আলাউদ্দিনের সেই শহরে। অল্পকালের মধ্যেই শকুন সওয়ার সেই জাদুকর চীনের সেই শহরে পৌঁছে গেল। সে আলাউদ্দিনের বাড়িখানি দেখে অবাক হয়ে একেবারে হা হয়ে রইল। সে জানতে পারল আলাউদ্দিন তখন তার বাড়িতে নেই। সে বাঘ ভাল্লুক শিকার করতে গেছে দূরের একটা বনে, কিন্তু তার জাদুই বাতি তার বাড়িতেই রয়েছে। জাদুকর মাথা নেড়ে নেড়ে নিজে নিজে বলে উঠল, এই তো আমার সুযোগ। ওই জাদুই বাতি আমি দখল করব, আলাউদ্দিনকে নাকাল করব, শেষ করব। জাদুকর তখনই বাজারে গিয়ে কয়েকটা তামার বাতি কিনে ফেলল। তারপর সে এক ফেরিওয়ালা সাজল আর সেই তামার বাতি কয়টা নিয়ে আলাউদ্দিনের বাড়ির পাশে রাস্তায় হাঁটতে লাগলো আর বেশ জোর গলায় বারবার বলতে লাগলো, পুরনো বাতি দিয়ে নতুন বাতি নাও, এই বাতির গুণ যদি দেখতে তোমরা চাও। এই কথা শুনে লোকে খুব হাসতে লাগলো আর বলাবলি করতে লাগলো, এই লোকে বাতি দিতে চায়, পুরনো বাতি নিতে চায়, এ লোকটা কি পাগল? আলাউদ্দিনের বউ বদর অল বুদুর তার ঘরের জানালা দিয়ে দেখল সেই ফেরিওয়ালাকে, শুনল তার ওই সব কথা। আলাউদ্দিন ঘরের এক কোণে একটা পুরনো বাতি রেখেছে, সেই কথা সুলতানের মেয়ের মনে পড়ল। সে জানত না যে সেই বাতি এক জাদুবাতি বা আশ্চর্য প্রদীপ। সেই প্রদীপের জোরে অনেক কিছুই হয় এবং হতে পারে। বদর অল বুদুর তার একটি চাকরানিকে বলল, ওই পুরনো বাতিটা ওই ফেরিওয়ালাকে দিয়ে দে, তার বদলে ওর কাছ থেকে একটা বাতি নিয়ে নে। বদর অল বুদুরের চাকরানিটি তখন সেই আশ্চর্য প্রদীপটা নিয়ে বাইরে চলে গেল। ফেরিওয়ালাকে বলল, এই পুরনো বাতিটা নাও, একটা নতুন বাতি দাও। আফ্রিকার জাদুকর সে আশ্চর্য প্রদীপটা দেখা মাত্র তার প্রাণটা আনন্দের চোটে ধিনতা ধিনতা করতে লাগলো। সে সেটা নিয়ে নিল, তার বদলে একটা তামার বাতি দিয়ে দিল। চাকরানিটি সেই তামার বাতি নিয়ে বদর অল বুদুরের হাতে দিল। সুলতানের মেয়ে খুব খুশি হলো, কিন্তু তাদের যে আসলে কত ক্ষতি হলো তা সে বুঝতেই পারল না। আলাউদ্দিন তখন খুব বড় একটা বনে বাঘ ভাল্লুক শিকার করছে। সে তখন মরা বাঘের লেজ ধরে সেটাকে ঘোরায়, মরা ভাল্লুককে নানা রকম ভেলকি দেখায়। ধরিবাজ জাদুকর তখন সে আশ্চর্য প্রদীপটা নিয়ে চলে গেল একটা মাঠের ভিতরে। সে প্রদীপটা একটা ঘষা দিল, ঘষার সঙ্গে সঙ্গেই ঘোর একটা শব্দ হলো, আকাশ বাতাস কাঁপল। আশ্চর্য প্রদীপের দৈত্য দাঁত কড়মড় করতে করতে জাদুকরের সামনে হাজির হলো। সে বলল, হুজুর, আমি আশ্চর্য প্রদীপের গোলাম, এখন তোমার সামনে এলাম, আমি কি করব আদেশ দাও। জাদুকর চোখ লাল করে তার দাড়ি নেড়ে নেড়ে বলল, ওরে দৈত্য, আমার হুকুম শোনো। আলাউদ্দিনের ওই বাড়িটাকে, ওর ভিতরে যারা রয়েছে তাদের সকলকে এবং আমাকে এখনই আফ্রিকায় নিয়ে যা। দৈত্য একটা শব্দ করে বলল, তুমি যা করতে বললে তা এখনই আমি করব। দৈত্যটা তখনই জাদুকরের দাড়ি ধরে তাকে শূন্যে তুলল, আলাউদ্দিনের বাড়িতে নিয়ে ফেলল। তারপর সেই বাড়িটা তার ডান হাতের 3 আঙ্গুল দিয়ে ধরে আকাশে তুলল।
সেই অবস্থায় সে আকাশ দিয়ে চলে গেল আফ্রিকায়। আফ্রিকায় গিয়ে বাড়িটা শূন্য থেকে নিচে ফেলে দিল। বাড়িটা একটা ভীষণ শব্দে পড়ল, কিন্তু ভাঙল না। পরের দিন ভোরবেলায় সুলতান ঘুম থেকে উঠলেন। আলাউদ্দিনের বাড়িটি দেখবার জন্য জানালা দিয়ে চাইলেন, কিন্তু তখন সেই বাড়ি কোথায়? সুলতানের প্রাণটা করে উঠল হাই হাই। তিনি বারবার তার চোখ রগড়ালেন। সেই বাড়ির দিকে চাইলেন, কিন্তু বাড়ি দেখতে পেলেন না। সুলতান তখনই তার বড় মন্ত্রীকে তার কাছে ডেকে আনলেন। জিজ্ঞাসা করলেন, মন্ত্রী, আমার জামাই আলাউদ্দিনের বাড়িটি তো দেখতে পাচ্ছি না, বাড়িটা কোথায় গেল? ওই কথায় মন্ত্রীও যেন চারদিক ফাঁকা দেখতে লাগলো। সে অবাক হওয়ার ভাব দেখালো, কিন্তু আসলে সে খুব খুশি হলো। মনে মনে বলল, সুলতান সাহেব, তুমি আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দাওনি, এইবার তার ফল ভোগ করো। বড় মন্ত্রী তখনই বলে উঠল, তাই তো, তাই তো, আমাদের জামাই বাহাদুরের বাড়িটা ওখানে নেই তো, কোথায় গেল? বলতে বলতে সে নিজের হাত দিয়ে বুকটা চেপে ধরল। সুলতান তখনই তার সেনাপতিকে ডাকলেন। সেনাপতি এক দৌড়ে এসে পড়ল, সালাম করল। সুলতান রাগের সঙ্গে বললেন, সেনাপতি, আমার জামাই আলাউদ্দিনকে এখনই আমার সামনে হাজির করো। যাও যাও, দেখো তাকে কোথায় পাও। সেনাপতি তখনই ছুটল। আলাউদ্দিন তো তার পূর্বেই জঙ্গলে বাঘ ভাল্লুক হাতি গন্ডার শিকার করতে গিয়েছিল। সেনাপতি কয়েকজন সৈন্য সাথে নিয়ে ছুটল সেই জঙ্গলের দিকে। আলাউদ্দিন তখন অনেক পশু শিকার করে তার বাড়ির দিকে আসছে। পথে সেনাপতির সাথে দেখা হয়ে গেল। আলাউদ্দিন বলে উঠল, সেনাপতি, কোথায় চলেছেন? চলেছি একটা জালিয়াত যুবককে পাকড়াও করতে, বলে উঠল সে সেনাপতি। আর সে তখনই আলাউদ্দিনকে ধরে বেঁধে ফেলেই সে বলল, ওহে জাদু, তুমি জানো জাদু, তাই একটা জাদুই বাড়ি বানিয়েছিলে, জাদুই জাকজমক দেখিয়ে সুলতানের মেয়েকে বিয়ে করেছ। ওহে ফাঁকিবাজ, এইবার দেখবে কি দশা হয় তোমার আজ। সেনাপতি কিছুক্ষণ পরেই আলাউদ্দিনকে সুলতানের সামনে হাজির করল। সুলতান ঘোর রাগের স্বরে বলে উঠলেন, ওরে আলাউদ্দিন, আজ তোর জীবনের শেষ দিন। ওই কথার সঙ্গে সঙ্গেই সুলতান তার জল্লাদকে হুকুম করলেন, এই আলাউদ্দিনকে নিয়ে যাও, এর মাথা কেটে ফেলো। আলাউদ্দিনের তখন মনে হলো সে যেন একটা স্বপ্ন দেখছে। সে সুলতানকে বলল, শ্বশুর সাহেব, আপনি এসব কি বলছেন? আপনি আমার উপর অত চড়ছেন কেন? আমি কি অপরাধ করেছি? সুলতান গর্জে উঠলেন, শয়তান, তুমি অপরাধ করনি? তোমার মস্ত বড় বাড়িটা এখন কোথায়? আমার মেয়েই বা কোথায়? তোমার জাদুর জোরকে আমি আজ জব্দ করে দেব। আলাউদ্দিন তখন সুলতানের বাড়ির জানালা দিয়ে বাইরের দিকে চাইল। সে দেখল তার বাড়িটা যেখানে ছিল সেখানে ফাঁকা মাঠ ধুধু পড়ছে। সে অস্থির হয়ে সুলতানকে বলল, হুজুর, আপনি দয়া করে আমাকে 40 দিন সময় দিন। ওই সময়ের মধ্যে আমি সব ঠিক করে ফেলব। যদি তা না পারি, তাহলে আপনার জল্লাদের তরবারি আমার মাথাটা কেটে ফেলবে। আলাউদ্দিনকে তখন ছেড়ে দেওয়া হলো। সে সেখান থেকে চলে গেল। তার মনে তখন ঘোর চিন্তা, সে যেন চোখে অন্ধকার দেখছে। আলাউদ্দিন অস্থির হয়ে হাত পা নাড়ছিল। তখন তার সেই আংটিটায় একটা ঘষা লাগলো। আর কি, তখনই ভীষণ একটা শব্দ, সঙ্গে সঙ্গে ভীষণ এক দৈত্য তার সামনে হাজির। সে বলে উঠল, কি করতে হবে হুজুর, হুকুম করো। আলাউদ্দিন হুকুম করল, আমার বাড়ি আর বউকে এখনই নিয়ে এসো। দৈত্য হাত জোর করে বলল,
সে কাজ করবার শক্তি আমার নেই। জাদুই বাতির দৈত্য তোমার বাড়ি আর বউকে নিয়ে গিয়েছে, আমি তার কিছুই করতে পারবো না। আলাউদ্দিন বলে উঠল, পারবে না? কিন্তু আমাকে সেই বাড়িতে নিয়ে যেতে পারবে তো? হ্যাঁ, তা পারবো, বলল সেই আংটির দৈত্য। আলাউদ্দিনকে দিল কয়েকটা সুরসুরি। সেই সুরসুরির সঙ্গে সঙ্গেই আলাউদ্দিন দেখল সে আর সেই নদীর তীরে নেই। সে আফ্রিকার মরক্কো শহরে খুব বড় একটা বাড়ির জানালার পাশে বাইরে বসে রয়েছে। সে বাড়ি তার নিজেরই বাড়ি। জাদুবাতির দৈত্য তার সেই বাড়ি আফ্রিকায় নিয়ে এসেছে। সেই বাড়ির একটি দাসী তখন হঠাৎ সেই জানালার কাছে এসে দাঁড়ালো। সে তখনই আলাউদ্দিনকে দেখতে পেল, চিনতেও পারল। সে তখনই আলাউদ্দিনের বউ বদর অলবুদুরের কাছে ছুটে গেল। আনন্দে নাচতে নাচতে বলল, ওগো সুলতান কন্যা, তোমার স্বামী আলাউদ্দিন ওই জানালার বাইরে দাঁড়িয়ে রয়েছে, শিগগির এসো। বদর অলবুদুর ছুটে গেল সেই জানালার কাছে। বদর অলবুদুর বলে উঠল, ওগো আমার স্বামী, সেই জাদুকরটা আমাদের জম। সে তোমাকে মেরে ফেলতে চায় আর আমাকে বিয়ে করতে চায়, কিন্তু এখন সেই শয়তানটা এই বাড়িতে নেই, তুমি ভিতরে এসো, বলেই সে সেই ঘরের দরজা খুলে দিল। আলাউদ্দিন বাড়ির ভিতরে চলে গেল। তখন তাদের দুজনের সে কি আনন্দ! সখীরা তাদের ঘিরে নাচতে লাগলো। তারপর আলাউদ্দিন তখন আবার তার আংটিটায় একটা ঘষা দিল। জাদুই আংটির বলে জাদ্রেল দৈত্য সেখানে হাজির হয়ে বলল, হুকুম করো হুজুর। আলাউদ্দিন বলল, কতকটা বিষের গুঁড়ো আমার এখনই চাই। দৈত্য বলে ফেলল, এখনই এনে দেব তাই। এক পলক পরেই সে এসে পড়ল। বিষের গুঁড়ো আলাউদ্দিনের হাতে দিয়ে বলল, আলাউদ্দিন সেই গুঁড়ো নিয়ে নিল। দৈত্য হাওয়ায় মিশে গেল। আলাউদ্দিন তার বউকে বলল, সেই জাদুকর আজ এখানে আসবার আগে তুমি খুব ভালো করে তোমার সাজ পোশাক পরো, তাই দেখে জাদুকরটা যেন খুবই খুশি হবে। তখন তুমি তাকে এক বাটি শরবত বানিয়ে খেতে দেবে। সেই শরবতের ভিতরে মিশিয়ে দেবে এই বিষ। আলাউদ্দিন তারপর অন্য একটা ঘরের ভেতরে গিয়ে লুকিয়ে রইল। সন্ধ্যা হয়েছে। বড় জাদুকর ঘরে ফিরে এলো বদর অলবুদুরের কাছে। বুড়োটার বুকের জামার নিচে লুকানো রয়েছে সে আশ্চর্য প্রদীপ। বুড়োটা তখন বদর অলবুদুরের সাজ পোশাক দেখে খুবই খুশি। সে বলে উঠল, আমি আলাউদ্দিনটাকে মারতে চাই, কিন্তু কোথায় তাকে পাই? বদর অলবুদুর বলে উঠল, তুমি তাকে নিশ্চয় পাবে, এখন শরবত খাও। জাদুকর বলল, নিশ্চয় খাবো। বদর অলবুদুর বিষ মেশানো শরবতের বাটি সেই শয়তানের সামনে ধরল। জাদুকর সেই শরবত খেয়ে ফেলল, আর তখনই সে চিৎ হয়ে পড়ল, আর্তনাদ করল ও মরল। আলাউদ্দিন ছুটে এলো সেইখানে। জাদুকরের জামার ভিতর থেকে আশ্চর্য প্রদীপটি বের করে নিল। বুড়ো শয়তানটার মৃতদেহটা ফেলে দিল বাইরে। আলাউদ্দিন তখন আশ্চর্য প্রদীপটায় একটা ঘষা দিল। সেই একটুখানি ঘষার ফলেই সেই প্রদীপ থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আর তখনই সেই আগুন একটা দৈত্য হয়ে দাঁড়ালো আলাউদ্দিনের সামনে। দৈত্য বলল, হুকুম করো, হুকুম করো। আলাউদ্দিন হুকুম করলো, এই বাড়ি এবং এই বাড়িতে যা কিছু এখন আছে সেই সব এখনই চিনে নিয়ে যাও। একটু পরে আফ্রিকা পড়ে রইল অনেক দূরে। আলাউদ্দিন তার বাড়ি ও বউ সহ পৌঁছে গেল চীনে, আগের সেই জায়গায়। তাই দেখে লোকের একেবারে তাক লেগে গেল। একজন বলে উঠল, আলাউদ্দিনের বাড়িটা বেড়াতে গিয়েছিল,
আবার ফিরে এসেছে। আলাউদ্দিনের শ্বশুর সেই সুলতান বাহাদুর হঠাৎ দেখলেন তার জামাইয়ের বাড়ি আবার দেখা যাচ্ছে তার রাজবাড়ির কাছে। বাড়িটা ঝলমল ঝলমল করছে। শ্বশুর মশাই তখন জামাইয়ের বাড়িতে গেলেন। সেখানে তিনি তার জামাই ও মেয়েকে পেলেন, আর শয়তান জাদুকরের জান যাওয়ার খবরটা শুনলেন। তিনি ভাবলেন, আমার জামাই তো জগৎ জয়ী। তারপর খুব বড় একটা ভোজের আয়োজন হলো। সেই জাদুকরের ছোট একটা ভাই ছিল। সে ছিল ওই তার বড় ভাইয়ের চেয়েও বেশি শয়তান। সে শুনল যে তার ভাইকে মেরে ফেলা হয়েছে। সেই খবর শোনা মাত্র সে ঘোর শব্দ করে বলে উঠল, আমি আফ্রিকা থেকে চীনে চললুম। সে তখনই একটা লাফ দিয়ে আকাশে উঠল। মুখ দিয়ে আগুন বের করতে করতে চারদিকে আগুন ছড়াতে ছড়াতে ছুটল। আফ্রিকা থেকে চলে গেল চীনে। জাদুকরটা চীনের রাজধানীতে পৌঁছে গেল। সেই শহরে ফাতেমা নামে এক বুড়ি ছিল। সে লোকের নানা রকম উপকার করত। জাদুকরটা একদিন রাত্রে সেই ফাতেমাকে খুন করে ফেলল। তারপর তার পোশাক সে নিজেই পরল। সে ফাতেমা সাজল। সেই মিথ্যা ফাতেমা একদিন আলাউদ্দিনের বাড়িতে গিয়ে উপস্থিত হলো। আলাউদ্দিন তখন বাড়িতে ছিল না। ফাতেমার বেশে সাজা সেই জাদুকর আলাউদ্দিনের বউ বদর অলবুদুরের সাথে দেখা করতে চাইল। সেই বাড়ির এক দাসীকে সে বলল, ওগো, আমি একজন সন্ন্যাসিনী। আলাউদ্দিন তো খুবই ভালো, তার বউ তো সুলতান বাহাদুরের মেয়ে। আমি কি তাকে একটু দেখতে পাবো না? দাসী তখনই সুলতানের মেয়ের কাছে চলে গেল, সন্ন্যাসিনীর কথা তাকে বলল। আলাউদ্দিন বউ তখনই ছুটে এলো। ফাঁকি দিয়ে সেই ফাতেমা বেশধারিণী জাদুকরকে বলল, এসো মা, এসো, বাড়ির ভিতরে এসো। ফাঁকি দিয়ে ফাতেমা সাজা সেই জাদুকর মুখে খুব ভালো ভাব দেখালো। সুলতানের মেয়েকে আশীর্বাদ করলো। সুলতানের মেয়ে সেই ফাঁকিবাজটাকে বাড়ির ভেতরে নিয়ে গেল। ভালো ভালো জিনিস খেতে দিল। পেট ঠেসে খেয়ে ফাতেমা তখন বলল, ওগো আলাউদ্দিনের ঘর আলো করা বউ, তোমার এই ঘর তো খুবই সাজানো গোছানো, কিন্তু এই ঘরে যদি রক পাখির ডিম ঝোলানো থাকতো তাহলে এই ঘরটি হতো আরো চমক। সুলতানের মেয়ে খুব আগ্রহের সঙ্গে বলল, রক পাখির ডিম কোথায় পাওয়া যায় সাধুমা? সেই ফাতেমা সাজা ফাঁকিবাজ বন্দিবাজটা গম্ভীরভাবে উত্তর করল, খুব দূরে একটা পাহাড় আছে, তার নাম ঝক। সেখানে আছে সেই রক আর তার ডিম। ওই কথা শুনে বদর আল-বুদুর খুবই খুশি হলো। সে ফাতেমা সাজা ফাঁকিবাজকে নিজের বাড়িতে একটা ঘর দিল। আলাউদ্দিন সেদিন বনে গিয়েছিল বড় বড় ব্যাঙ বধ করতে। সে ফিরে আসার পর বদর অলবুদুর তাকে বলল, ওগো, আমাদের এই যে ঝলমল করা বাড়ি ঘর, একে করতে হবে আরো সুন্দর। তার জন্য একটা রক পাখির ডিম চাই। এই কথা বলেছে সাধুমা ফাতেমা। সে এখন আমাদের বাড়িতেই আছে। সেই ডিম শিগগিরই জোগাড় করা যায়, তা না হলে আমি খাবো না। আলাউদ্দিন বলে উঠল, রক পাখির ডিম চাই, নিশ্চয়ই আমি জোগাড় করব। তখনই সে তার জাদুবাতিটায় একটা ঘষা দিল। সেই ঘষার চোটে এবার আর আগুন বেরোলো না, বেরোলো অনেকখানি ধোঁয়া। ধোঁয়া থেকে বেরোলো আগেকার সেই সে তার ঠ্যাং দুইটা ফাঁক করে দাঁড়ালো, বলে উঠল, বলো হুজুর, কি চাই? রক পাখির ডিম চাই, বলে উঠল আলাদিন। রক পাখির ডিম, বজ্রনাদে বলে উঠল সেই দৈত্য।
অন্য কেউ ওই কথা বললে এখনই তাকে খাওয়াতুম হিমশিম। রক পাখির ডিম জোটাবার কথা আসলে তুমি বলছো না। এই বুদ্ধি কে দিয়েছে তা জানো? তোমার বউকে এই বুদ্ধি দিয়েছে তোমার শত্রু, সেই শয়তান জাদুকরটা ছোট ভাই। সেও এক ফাঁকিবাজ জাদুকর। সে এখন কোথায় আছে তা জানো? আছে তোমারই এই বাড়িতে। সে পুরুষটা এক মেয়ে লোক সেজেছে, নাম নিয়েছে ফাতেমা। সেই ফাতেমা সাজা ফাঁকিবাজটা তোমাকে মেরে ফেলতে চায়। ওর কথা বলার সঙ্গে সঙ্গে সেই দৈত্য আগুন হয়ে জ্বলে উঠল। সে ঘরের জানালা দিয়ে বাইরে ছুটল, আকাশে উঠল। ওদিকে সেই ফাতেমা সাজা সেই ফাঁকিবাজ ফন্দিবাজ জাদুকর ঠিক সেই সময় হঠাৎ কেঁপে উঠল। তার গা দিয়ে ঘাম ছুটল, কিন্তু কেন যে ওই রকম হলো তা সে মোটেও বুঝতে পারল না। সে তার গায়ের জামার ভিতরে একটা ভীষণ ছোরা লুকিয়ে রেখেছিল। সে ঠিক করেছিল সেই ছোরা মেরে সে আলাউদ্দিনকে মেরে ফেলবে। সেই ছোরাটা বের করে সে একবার সেটা দেখল, আবার তখনই লুকিয়ে রাখল। দৈত্য চলে যাওয়ার পরে আলাউদ্দিন তার বউ সুলতানের মেয়েকে ডেকে বলল, রক পাখির ডিম শিগগিরই এসে পড়বে। সাধু মা ফাতেমা রক পাখির ডিমের কথা বলেছে, তার জন্য আমি তাকে খুব আদর করতে চাই। তাকে এখনই এখানে পাঠিয়ে দাও। বদর অল বুদুর ওই কথায় খুব খুশি হলো। সে চলে গেল সেখান থেকে। একটু পরে ধরিবাজ ফাতেমা সাজা সেই জাদুকরটা আলাউদ্দিনের সামনে এসে উপস্থিত হলো। আর তখনই সে তার সেই ভীষণ ছোরা বার করলো। আলাউদ্দিনকে খুন করতে তেড়ে এলো, কিন্তু আলাউদ্দিন একটা টান মেরে সেই ছোরা কেড়ে নিল, ফাঁকিবাজটার বুকে বসিয়ে দিল। সেটা একটা আর্তনাদ করলো, পুড়ে মরে গেল। সেই আর্তনাদ শুনে বদর অল বুদুর ছুটে এলো, বলে উঠল, এ কি, সাধু মা ফাতেমাকে মেরে ফেললে? আলাউদ্দিন ভীষণ শব্দে বলে উঠল, এই মানুষটা সাধু মা ফাতেমা নয়, এ হচ্ছে সেই শয়তান জাদুকরটার ছোট ভাই। সুলতানের মেয়ে বদর অল বুদুর তখন সবই জানলো ও বুঝল। জাদুকরের জব্দ হওয়ার সংবাদটা তখনই সুলতানের কানে পৌঁছে গেল। তিনি তার বেগম ও বড় মন্ত্রী তখন ছুটে এলেন আলাউদ্দিনের কাছে। বিপদ কেটে গেছে বলে একটা আনন্দভোজের আয়োজন হলো ঠিক তার পরের দিন। অনেকদিন পরে সুলতান বাহাদুর রোগের চোটে রইলেন বিছানায় পড়ে, সেও অনেক বছর ধরে। তারপর তিনি গেলেন মরে। আলাউদ্দিন তখন হলো সেই দেশের সুলতান। সমস্ত রাজ্যে সে রোজই করত ধুমধাম।